স্বাগত দীপ্ত সংবাদে। তাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। ময়মনসিংহের ত্রিশালে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আলী হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক। মঙ্গলবার বেলা 3:30টার দিকে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে একটি গর্ত খুঁড়ে 2 শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম এবং তাদের 2 সন্তান 4 বছর বয়সী আবু বকর ও 2 বছরের আনাস। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গার্মেন্টসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমেনা। এরপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা জানান, শেয়াল গর্ত খুঁড়ে একটি মরদেহ বের করলে স্থানীয়রা তা দেখতে পায়। পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। ফেনীতে কিশোর নির্যাতনের ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার দুপুরে ছাগলনাইয়া উপজেলার জমাদ্দার বাজারের আহমদ শপিং সেন্টারে ওই কিশোরকে নির্যাতন করা হয়। বিকালে বিষয়টি জানাজানি হয়, তবে কারা কী কারণে তার উপর এমন নির্যাতন করেছেন তা এখনও জানা যায়নি। ভুক্তভোগী ফজর আলী নয়নকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ছাগলনাইয়ার জমাদ্দার বাজারের আমিন স্টোরের কর্মচারী নয়নকে আহমদ শপিং সেন্টারের সামনে থেকে ডেকে নিয়ে যান 2 যুবক। পরে তার পায়ুপথে টয়লেট পরিষ্কার করার ব্রাশ ঢুকিয়ে নির্যাতন চালানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তবে নয়ন অনেকটাই শঙ্কামুক্ত। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ নেতারা জয়ী হয়েছেন। অল্প কয়েকটি উপজেলায় জয় পেয়েছেন নির্দলীয় প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেতা, জাতীয় পার্টি, জনসংহতি সমিতি ও ইউপিডিএফের নেতারা। 7টি উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীতা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে সারা দেশে 156 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে 24 উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ চলাকালে কোথাও কোথাও জাল ভোট, এজেন্টদের বের করে দেয়া সহ নানা ধরনের অনিয়ম হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোট শেষ হওয়ার পর কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক প্রার্থীর সমর্থককে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দু 2009 সালের জানুয়ারি থেকে চলতি বছরের 15 এপ্রিল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধার আওতায় 572টি গাড়ি আমদানি করেছেন সংসদ সদস্যরা। এনবিআরের তথ্য অনুযায়ী গত 15 বছরে এই নিয়মের আওতায় 5,147 কোটি টাকার শুল্ক বঞ্চিত হয়েছে রাজস্ব বোর্ড। অবশেষে পুরোপুরি শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। 2023 সালের মে মাসে নতুন একটি জাপানি টয়োটা ল্যান্ড ক্রুজার আমদানি করেন একজন সংসদ সদস্য। গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় 1,68,00,000 টাকা। 2021 সালের মডেলের গাড়িটিতে মোট শুল্ক কর 826% প্রায়। শুল্ক করের পরিমাণ দাঁড়ায় 14 কোটি টাকা। কিন্তু সংসদ সদস্যদের গাড়ি আমদানি শুল্কমুক্ত হওয়ায় এতে কোনো কর দিতে হয়নি। গত 10 বছরে করমুক্ত সুবিধায় 500-র বেশি গাড়ি এনেছেন সংসদ সদস্যরা, যেগুলোর বেশিরভাগই বিলাসবহুল। এসব গাড়ি আমদানিতে কর ছাড় হয়েছে 3,300 কোটি টাকা প্রায়। শুল্কমুক্ত এই সুবিধা বাতিলের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানান, আগামী জুলাই থেকে এমপিদের দিতে হবে 43% কর। এনবিআরের হিসাবে 2014 থেকে 2023 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধায় সংসদ সদস্যদের জন্য আনা হয়েছে অন্তত 524টি গাড়ি, যেগুলোর মূল্য দেখানো হয় 398 কোটি টাকা। এসব গাড়ির 450টিতেই কর হার 826%। সব মিলিয়ে গাড়িগুলোতে কর মাফ হয়েছে 3,300 কোটি টাকা। দাতা সংস্থা আইএমএফ এর চাপে আয় বাড়ানোর উপায় খুঁজছে এনবিআর। এরই অংশ হিসেবে এমপিদের গাড়িতে কর বসাতে চায় সংস্থাটি। এতে মিলেছে প্রধানমন্ত্রীর সম্মতিও। যে উদ্যোগটা নিচ্ছে সেটা একটা ইতিবাচক উদ্যোগ, কিন্তু আমি এটাকে বলবো মন্দের ভালো। তার কারণ হলো 25%, এটা হলো জাস্ট কাস্টমস ডিউটিটা, সবটা মিললে তো এটা 600-700%। এনবিআরের কর্মকর্তারা জানান, গাড়ি আমদানিতে 25% আমদানি শুল্ক ও 15% ভ্যাট আরোপ করা হচ্ছে। এতে মোট কর হবে 43%। এনবিআরের এমন সিদ্ধান্ত সংসদ সদস্যদের অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন।
যে মাননীয় প্রধানমন্ত্রী 25% ট্যাক্স ইম্পোজ করাতে যেটা উনি সম্মতি দিয়েছেন, তাতে আমার কাছে মনে হয়েছে যে আমি আর এখন আর এই কলঙ্কের মধ্যে নাই, অন্তত 25% কলঙ্ক মুক্ত আমি আছি যদি আমি এই গাড়ি নিয়ে আসি। তা আমি এটাকে সাধুবাদ জানাই। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি শুরু হয় 1988 সালে এরশাদের শাসনকালে। এরপর 2007 সালে বিধানটি বাতিল হলেও 2 বছর পর ফের তা চালু করা হয়। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। নদী শাসন ও খননের অভাবে নওগাঁর বেশিরভাগ নদী পরিণত হয়েছে মরা খালে, যার বিরূপ প্রভাব পড়েছে পরিবেশের উপর। বিপাকে পড়েছেন নদী তীরবর্তী অঞ্চলের কৃষি ও মৎস্যজীবীরা। একসময়ে কয়েক হাজার মানুষের জীবিকার মূল উৎসই ছিল নওগাঁর আত্রাই, ছোট যমুনা, তুলসীগঙ্গা, নাগর, শিব ও পুনর্ভবা নদী। কিন্তু বর্তমানে বছরে মাত্র 3 থেকে 4 মাস পানি থাকে এসব নদীতে, বাকি সময় ধুধু বালুচর। শুষ্ক মৌসুমের শুরুতেই নদীগুলো পানিশূন্য হওয়ায় বড় খেতে সেচ নিয়ে শঙ্কায় পড়েন নদী তীরের হাজারো কৃষক। এক সময় নদীতে মাছ ধরা হতো, এই নদীর পানি দিয়ে পাওয়ার মেশিন দিয়ে ইরির আবাদ করা হতো। এখন নদী ভরাট হয়ে শুকিয়ে গেছে, আসলে মরুভূমির মতো হয়ে গেছে নদীটা। নদী শুকিয়ে গেছে, তাই কারণে আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এই নদীটার নাব্যতা হারিয়ে গেছে, নৌ চলাচল ব্যাহত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী ও খাল খনন করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দুই পাশে আমাদের ইরিগেশনের অনেক জমি এই নদীর পানি দিয়ে আগে হতো, কিন্তু বর্তমানে সেই পানি নাই। এখানে কোনো রকম ডিপের পানি দিয়ে অনেকে সেচ দিতে হয়, সে অনেক সময় এই খরার জন্য ডিপের পানিও ওঠে না। এরই মধ্যে জেলার 48টি নদী ও খাল খননের জন্য আবেদন করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সব নদীগুলো যদি আমরা এই সেকেন্ড ফেজে নদী এবং খাল 48টা যদি সেকেন্ড ফেজে আমরা খনন করতে পারি, তাহলে নওগাঁ জেলায় আপনার পানির যে স্কারসিটি, পানির যে স্বল্পতা, সেটা আমরা মনে করি যে শুষ্ক মৌসুমে ভূপরিস্থ পানির চাহিদা আমরা মেটাতে পারব। দ্রুত নদী খননের দাবি এই অঞ্চলের মানুষের। দীপ্ত, বার্তাকক্ষ। চলমান দাবদাহে কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় লিচুর বেশ ক্ষতি হয়েছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। বিক্রির পরিমাণ নেমে যেতে পারে অর্ধেকে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া থেকে হোসেন্দি বাজার সড়কের 2 পাশ ও বিভিন্ন বাড়ির আঙিনায় শোভা পাচ্ছে শত শত লিচু গাছ। প্রায় সব গাছেই ঝুলছে রসালো এই ফল। তবে প্রচণ্ড দাবদাহে নষ্ট হয়েছে অনেক বাগানের লিচু। এই অবস্থায় হতাশ চাষিরা। লোকসানের আশঙ্কা করছেন অনেকে। রোদের তাপে গরমে সমস্ত লেচু গেছে পুড়িয়া। গরম বাতাসে আমরা লেচু নষ্ট হয়েছে, কিছু কিছু লেচু আমরা রাখতে পারিছি। তবে আমরা এবারে যাই যারাই ব্যবসা করি মনে করেন আমরা দরা দেখা গেছে যে মাঝে একটা শিলা বৃষ্টি হয়েছিল, যার ফলে লেচু গুলা ফাইটা গেছে। বাজারে অবশ্য বেশি দামে ফলটি বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতারা। এখানে লেচু বিখ্যাত, এই জন্য ওই জায়গায় আসা আর কি। লেচু কিনলাম, মোটামুটি দাম আছে 100-1000 টাকা। আমি 200 লিচু নিয়েছি, দামটা বেশি মনে হয়েছে আমার কাছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান দাবদাহের পরও 3-4 কোটি টাকার লিচু বিক্রি হবে। যে সকল কৃষকগণ প্লাবন সেচ দিয়েছেন, পানি দিয়েছেন বাগানে নিয়মিত, তাদের বাগানগুলোতে লিচু আছে, কিন্তু যারা পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দেননি এবং সঠিক উপায়ে স্প্রে করেননি, তাদের বাগানের পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেখানে প্রতি বছর 6 থেকে 7 কোটি টাকা লিচু আমরা এই এলাকা থেকে বিক্রি করতাম, চলতি বছর আমরা আশা করছি 3 থেকে 4 কোটি টাকা লিচু হয়তো এই এলাকা থেকে বিক্রি হবে। স্থানীয়রা জানান গত বছর মঙ্গলবাড়িয়ার চাষিরা 7 থেকে 8 কোটি টাকার লিচু বিক্রি করেছিলেন। দীপ্ত, বার্তাকক্ষ। আজ তেহরানে অনুষ্ঠিত হবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নিহতদের জানাজা। সেখানে তাদের জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর সদ্য প্রয়াত প্রেসিডেন্টের মরদেহ নেওয়া হবে তার নিজ শহর শাসাতে। সেখানে তাকে সমাহিত করা হবে। এর আগে মঙ্গলবার তাবরিজ শহরে হয় প্রথম জানাজা। প্রেসিডেন্টের মৃত্যুতে শোকে স্তব্ধ তাবরিজে লাখ লাখ মানুষ হাজির হন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। তাবরিজে জানাজার পর মরদেহ নেওয়া হয় ঐতিহাসিক কোম শহরে। সেখানেও তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের মরদেহ তেহরানে নেওয়া হয়।
প্রেসিডেন্টের মৃত্যুতে ইরানে চলছে 5 দিনের শোক। গাজার উত্তরের জাবালিয়া ক্যাম্পে স্থল অভিযান আরও তীব্র করেছে ইসরায়েলি সেনারা। বিভিন্ন হাসপাতাল ও বেসামরিক বাসভবনে ভারী অস্ত্র নিয়ে হামলা চালানো হচ্ছে। গত 24 ঘন্টায় নুসেইরাত শরণার্থী শিবির ও গাজা শহরে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে 18 ফিলিস্তিনের। এরই মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত করেছে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা UNRW। মূলত গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলায় নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা বেড়ে 35,647 জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তেই লজ্জার হার পেল বাংলাদেশ। বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল যুক্তরাষ্ট্র। হিউস্টনের প্রেরি ভিউ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ দল। 68 রানে 4 উইকেট হারানোর পর মাহমুদুল্লাহ ও তাহিদ হৃদয়ের 68 রানের জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। হৃদয় ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে 47 বলে 58 রান করলে 6 উইকেটে 153 রানের পুঁজি পায় সফরকারীরা। জবাবে উড়ন্ত সূচনা করে যুক্তরাষ্ট্র। স্টিভেন টেলর আর মোনাক প্যাটেল 19 বলে তোলেন 27 রান। দুর্ভাগ্যজনক রান আউটে প্যাটেল ফিরলেও টেলর আর আন্দ্রেস্কুসের ব্যাটে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। 13 রানের মধ্যে 3 উইকেট নিয়ে বোলাররা কিছুটা আশা জাগালেও হারমিত সিং আর কোরি অ্যান্ডারসন সহজ জয় এনে দেন দলকে। এবার এক নজরে জেনে নেব দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তারা প্রধান শিরোনাম করেছেন সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা। কি অভিযোগ ছিল? আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেছেন। অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করতে ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এছাড়াও কোন কোন আইনের নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞার আওতায় এই নিয়েও তারা প্রথম আলো রিপোর্ট করেছে। এছাড়া আরেকটা সংবাদ শিরোনাম তারা করেছে বাজেটের ঘাটতি মেটাতে আবার ঋণই বড় ভরসা। আমার হাতের পর আছে দৈনিক যুগান্তর। তারাও জেনারেল আজিজের নিউজটি প্রধান শিরোনাম করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি, জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। জবাবে জেনারেল আজিজ যেটা বলেছেন, অভিযোগ প্রমাণ করতে পারলে পরিণতি মেনে নেব। এছাড়া রাইসি প্রথম জানাজায় লাখো মানুষের ঢল, 5 দিনের শোকে স্তব্ধ ইরান। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তারাও সাবেক সেনাপ্রধান আজিজ শিরোনামটি প্রধান শিরোনাম করেছেন সংবাদটি। তারা বলছেন সাবেক সেনাপ্রধান আজিজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায়, তার পরিবারের সদস্যদেরও প্রবেশে অযোগ্য ঘোষণা। এছাড়া ভোটার খরায়ও বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত 1। উপজেলা নির্বাচনের 2য় ধাপের সংবাদটি তারা শিরোনাম করেছেন। আমার হাতে এরপর আছে দৈনিক ইত্তেফাক। তারা উপজেলা পরিষদ নির্বাচনের সংবাদ প্রধান শিরোনাম করেছেন। বিভিন্ন স্থানে জাল ভোটের অভিযোগ, কক্সবাজারে যুবক খুন, বাগেরহাটে এজেন্টকে মারধর, আওয়ামী লীগ নেতার 6 মাসের জেল, ফকিরহাটে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার, ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানকে জরিমানা। এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। তারা প্রধান শিরোনাম করেছে এলডিসি থেকে উত্তরণ, পণ্য রপ্তানিতে সবচেয়ে বেশি হারে শুল্ক দিতে হবে ভারতে। এছাড়া সাবেক সেনাপ্রধানের সংবাদটি তারা করেছে আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।